হ্যালো ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন সবাই। তো প্রতিদিনের নিয়ে আমরা আজকে চলে এসেছি আমাদের বাংলা ফার্স্ট পেপার নিয়ে। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে মহাজাগতিক কিউরেটর। তাছাড়া একটি কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে মার্কার পেন আপনাদের সহযোগিতায় অনেক ভিউয়ার্স হচ্ছে, তো আপনারা অবশ্যই লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন। এটুকু হচ্ছে আপনাদের রিকোয়েস্ট। আমরা আজকে মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবালের নিয়ে আলোচনা করবো আজকে। তো আমরা দেরি না করে পাঠে ফিরে যাই। মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবাল। মোহাম্মদ জাফর ইকবাল, আমি লেখক পরিচিতি দিয়ে শুরু করছি। মোহাম্মদ জাফর ইকবাল 1952 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর পিতার কর্মস্থল সিলেটে জন্মগ্রহণ করেন। অর্থাৎ জাফর ইকবালের জন্ম হচ্ছে 1952 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর সিলেটে, তার পিতার কর্মস্থলে। তার পিতা শহীদ ফৈজুর রহমান আহমেদ, মা জননী আয়েশা আক্তার খাতুন। তার পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায়। মোহাম্মদ জাফর ইকবালের পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায়। তার মাধ্যমিক শিক্ষা সমাপ্ত হয় বগুড়ায়। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে প্রত্যাবর্তন করে, অর্থাৎ দেশে ফিরে এসে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে নিযুক্ত হন, অর্থাৎ লেকচারার পদে নিযুক্ত হন। মোহাম্মদ জাফর ইকবাল বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর একচ্ছত্র সম্রাট। মোহাম্মদ জাফর ইকবাল বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর একচ্ছত্র সম্রাট। কপোট্রনিক সুখদুঃখ রচনার মাধ্যমে এধারা সাহিত্য তার প্রথম আবির্ভাব। তিনি একই সঙ্গে বস্তুনিষ্ঠ বিজ্ঞানী এবং স্বপ্নচারী রোমান্টিক। তার সাহিত্য বিজ্ঞানের বস্তুনিষ্ঠা ও মানবীয় কল্পনার সম্মিলন ঘটেছে, অর্থাৎ ফিজিক্সের যে বিজ্ঞান সেটি তিনি উপন্যাসের মাধ্যমে, তার লেখার মাধ্যমে তিনি তুলে ধরেছেন। মাতৃভূমি, মানুষ ও ধরিত্রীর প্রতি নৈতিক দায়বদ্ধতা তার সাহিত্যিক মানুষের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশের বিজ্ঞানমুখী তরুণ প্রজন্মের তিনি আদর্শ। কিশোর উপন্যাস ও ছোট গল্প রচনাতে তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। কিশোর উপন্যাস দীপু নাম্বার 2, আমার বন্ধু রাশেদ এবং আমি তপু তার অন্যতম শ্রেষ্ঠ রচনা। অর্থাৎ জাফর ইকবালের কিশোর উপন্যাসগুলো হচ্ছে দীপু নাম্বার 2, আমার বন্ধু রাশেদ এবং আমি তপু। মহাকাশে মহাত্রাস, টুকুনজির নিঃসঙ্গ গ্রহচারী একজন অতিমানবিক, ফোবিয়ানের যাত্রী সহ অনেক পাঠকপ্রিয় সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর তিনি স্রষ্টা। 2004 খ্রিস্টাব্দে বিজ্ঞান লেখক হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। অর্থাৎ মোহাম্মদ জাফর ইকবাল 2004 খ্রিস্টাব্দে বিজ্ঞান লেখক হিসেবে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এবার আমরা আসল পাঠে ফিরে যাচ্ছি। সৌরজগতের তৃতীয় গ্রহটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারা বেশ সন্তুষ্ট হলো। অর্থাৎ সৌরজগতের তৃতীয় গ্রহ বলতে এখানে পৃথিবীকে বোঝানো হচ্ছে। প্রথম প্রাণীটি বললো এখানে প্রাণের বিকাশ হয়েছে। এখন কথা হচ্ছে কারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। যারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল তারা হচ্ছে কিউরেটর। কিউরেটর বলতে শব্দ হচ্ছে যেটি দেওয়া আছে জাদুঘর রক্ষক, জাদুঘরের তত্ত্বাবধায়ক বা পরিচালক, অর্থাৎ যারা জাদুঘর অপারেটর করেন তারা পৃথিবীতে এসেছে
তারপর আসার পর প্রথম প্রাণীটি বললো এখানে প্রাণের বিকাশ হয়েছে, অর্থাৎ অনেক ধরনের প্রাণ আছে এখানে। হ্যাঁ, বেশ পরিণত প্রাণ, অনেক ভিন্ন ভিন্ন ধরনের প্রজাতি, একেবারে ক্ষুদ্র এক কোষী থেকে শুরু করে লক্ষ কোটি কোষের প্রাণী, অর্থাৎ একদম ছোট কোষ ব্যাকটেরিয়া থেকে শুরু করে নীলতিমি পর্যন্ত অনেক অনেক রকমের প্রাণী পৃথিবীতে আছে, এটি বোঝাতে চাচ্ছিলেন। দ্বিতীয় প্রাণীটি আরো একটু খুঁটিয়ে থেকে বললো না, আসলে বেশ বেশ পরিণত প্রাণ, অনেক ভিন্ন ভিন্ন ধরনের প্রজাতি, একেবারে ক্ষুদ্র এক কোষী থেকে শুরু করে লক্ষ কোটি কোষের প্রাণী। দ্বিতীয় প্রাণীটি আরো একটু খুঁটিয়ে থেকে বললো না, আসলে এটি জটিল প্রাণ নয়, খুব সহজ এবং সাধারণ। কেন সাধারণ বলছো কেন? তাকিয়ে দেখো কত ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণ। অর্থাৎ একজন কিউরেটর আরেকজন কিউরেটরকে বলছে। শুরু হয়েছে ভাইরাস থেকে, প্রকৃতপক্ষে ভাইরাসকে আলাদাভাবে প্রাণহীন, অর্থাৎ ভাইরাসের প্রাণ নেই বললে চলে, অন্য কোনো প্রাণীর সংস্পর্শে এলেই তার মাঝে জীবনের লক্ষণ দেখা যায়। অর্থাৎ ভাইরাস যতক্ষণ না আরেকটা প্রাণীর সংস্পর্শে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কি বলা হবে? প্রাণহীন বলা হবে কোনটাকে? ভাইরাসকে। তারপর রয়েছে এককোষী প্রাণ, অর্থাৎ যে প্রাণীটি শুধুমাত্র একটা মাত্র রকমের কীটপতঙ্গ। পানিতেও নানা ধরনের প্রাণী আছে, তাদের বেঁচে থাকার পদ্ধতিতেও রক্তের কিছু কিছু উষ্ণ রক্তের স্তন্যপায়ী প্রাণীদের একটির ভিতরে আবার অত্যন্ত নিম্ন শ্রেণীর বুদ্ধির বিকাশ হয়েছে, কোথাও কোথাও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এগুলো হচ্ছে কিউরেটরদের কনভারসেশন। কিন্তু সব আসলে বাহ্যিক, এই ভিন্ন ভিন্ন প্রজাতির মাঝে আসলে কোনো মৌলিক পার্থক্য নেই। গরু বলেন, তাদের তুমি আরেকটু খুঁটিয়ে দেখো এই ভিন্ন প্রজাতি কি দিয়ে তৈরি হয়েছে দেখো। প্রথম প্রাণীটি একটু খুঁটিয়ে দেখে বিস্ময়সূচক শব্দ করে বলল, তুমি ঠিকই বলেছ, এই প্রাণীগুলো সব একইভাবে তৈরি হয়েছে। সব প্রাণীর জন্য মূল গঠনটি হচ্ছে ডিএনএ দিয়ে। সব প্রাণীর ডিএনএ একই রকম, সবগুলো একই বেস পেয়ার দিয়ে তৈরি। সবচেয়ে সহজ এবং সবচেয়ে জটিল প্রাণীটির একই রকম গঠন। প্রাণীটির বিকাশের নীল নকশা এই ডিএনএ দিয়ে তৈরি করে রাখা হয়েছে। কোনো প্রাণীর নীল নকশা সহজ, কোনো প্রাণীর নীল নকশা জটিল, এতটুকুই হচ্ছে পার্থক্য। অর্থাৎ এখানে লেখক শুধু গঠনটাকে বোঝাতে চাচ্ছেন, অর্থাৎ একটি প্রাণীর গঠন একরকম, আরেকটি প্রাণীর গঠন আরেক রকম, তেমন কোনো পার্থক্য নেই। নীল নকশা দ্বারা লেখক গঠনটাকে বোঝাচ্ছেন এখানে। তারপর শুরু করছি। হ্যাঁ, দ্বিতীয় প্রাণীটি বলল, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব গ্রহ নক্ষত্র ঘুরে সর্বশ্রেষ্ঠ প্রাণীগুলোকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। কাজটি সহজ নয়। এই গ্রহ থেকেও সর্বশ্রেষ্ঠ প্রাণীটি খুঁজে বের করতে হবে। যেহেতু সবগুলো প্রাণীর গঠন একই রকম, কাজটি আরো কঠিন হয়ে গেল। অর্থাৎ কিউরেটররা সৌরজগতের তৃতীয় গ্রহ অর্থাৎ পৃথিবীতে এসেছে, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ প্রাণীটি খুঁজে নিয়ে যাওয়ার জন্য তাদের মিউজিয়ামে রাখবে তারা। সময় নষ্ট না করে কাজ শুরু করে দেওয়া যাক। হ্যাঁ, এই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া বেশি ছোট, এর গঠন এত সহজ, এর মাঝে কোনো বৈচিত্র্য নেই। হ্যাঁ, ঠিকই বলেছ। আবার এই হাতি বা নীলতিমি নিয়েও কাজ নেই, এদের আকার বেশি বড়, সংরক্ষণ করা কঠিন হবে। অর্থাৎ তারা ব্যাকটেরিয়াকেও নেবে না, হাতি বা নীলতিমিকেও নেবে না। দেখা যাক কি নেই তারা। গাছপালা নেওয়ারও প্রয়োজন নেই, এরা এক জায়গায় স্থির থাকে। যেখানে গতিশীল প্রাণী আছে সেখানে স্থির প্রাণ নেওয়ার কোনো অর্থ হয় না, অর্থাৎ তারা গাছপালাকেও নেবে না। এই প্রাণীটি সম্পর্কে তোমার কি ধারণা? এটাকে বলে সাপ। সাপ বেশ কৌতূহল উদ্দীপক, কিন্তু এটা সরীসৃপ, অর্থাৎ বুকে ভর দিয়ে হাঁটে। সরীসৃপ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়, ঠান্ডার মাঝে এরা কেমন যেন স্থবির হয়ে পড়ে। প্রাণী জগতে সরীসৃপ একটু পিছিয়ে পড়া প্রাণী, অর্থাৎ সরীসৃপদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়। তারা সাপকেও নেবে না, সরীসৃপ প্রাণীকেও তারা নেবে না। তারপর এবার দেখি, প্রথম প্রাণীটি বলল, আমার এই প্রাণীটি খুবই পছন্দ হয়েছে, এটাকে বলে পাখি, কি চমৎকার, আকাশে উঠতে পারে। দ্বিতীয় প্রাণীটি বলল, হ্যাঁ, আমার এটি পছন্দ হয়েছে, আমরা এই প্রাণীটিকে নিতে পারি। তবে কি? এদের বুদ্ধিমত্তা সম্পর্কে আমি খুব চিন্তিত নই, খুব নিশ্চিত নই।
আমাদের কি এমন কোনো প্রাণী নেওয়া উচিত নয় যারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যারা কোনো ধরনের সভ্যতা গড়ে তুলেছে? অর্থাৎ তারা এমন প্রাণী খুঁজছে যারা বুদ্ধিমত্তারও পরিচয় দিতে পারে, যার কারণে তারা পাখিকেও নিচ্ছে না। ঠিকই বলেছ। তাহলে আমাদের স্তন্যপায়ী প্রাণীদের একবার দেখা উচিত। এই দেখো, একটা স্তন্যপায়ী প্রাণী, কি সুন্দর হলুদের মাঝে কালো ডোরা কাটা, এর নাম বাঘ। হ্যাঁ, প্রাণীটি চমৎকার, কিন্তু এটি একা একা থাকতে পছন্দ করে। একটা সামাজিক প্রাণী নিতে পারি না। কুকুরকে নিলে কেমন হয়? এরা একসাথে দল বেঁধে থাকে, দল বেঁধে ঘুরে বেড়ায়। প্রথম প্রাণীটি বলল, এই প্রাণীটিকে মানুষ পোষ মানিয়ে রেখেছে। এটা প্রাণীটা নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলছে, অর্থাৎ নিজেদের যে একটা বৈশিষ্ট্য থাকা উচিত সেটি সেটি কুকুরের মধ্যে নেই, সেটি তারা হারিয়ে ফেলেছে, নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলেছে। ঠিকই বলেছ, গৃহপালিত প্রাণীদের মাঝে স্বকীয়তা লোপ পেয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের যে স্বাধীনতা সেটা তারা হারিয়ে ফেলেছে, এটি বোঝাতে চাচ্ছেন লেখক। একটা খাঁটি প্রাণী নেওয়া প্রয়োজন। হরিণ নিলে কেমন হয়? তৃণভোজী। তার অর্থ জানো? অর্থাৎ তৃণভোজীর অর্থ জানি কিনা জিজ্ঞেস করছে। কি? এদের দীর্ঘ সময় খেতে হয়, বেশিরভাগ সময় এটা ঘাস লতা পাতা খেয়ে কাটায়। ঠিকই বলেছে, আমরা দেখছি কোনো প্রাণী পছন্দ করতে পারছে না, তার মানে হরিণও তারা নেবে না। আমার একটা জিনিস মনে হচ্ছে, কি এই গ্রহটিতে যে প্রাণীটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রাণীটি নিলে কেমন হয়? কি এই গ্রহটিতে যে প্রাণীটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রাণীটি নিলে কেমন হয়? কোন প্রাণীর কথা বলছো? মানুষ। মানুষ? হ্যাঁ, দেখো, এদের একটা সামাজিক ব্যবস্থা আছে, সমাজবদ্ধ হয়ে থাকে। এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী। ঠিকই বলেছ। এই দেখো, এরা শহর বন্দর নগর তৈরি করেছে, কত বিশাল বিশাল নগর তৈরি করেছে। শুধু তাই না, দেখো এরা চাষাবাদ করছে, পশুপালন করছে। যখন কোনো সমস্যা হয় তখন এরা দলবদ্ধভাবে সেটা সমাধানের চেষ্টা করে। নিজেদের সভ্যতা গড়ে তোলার জন্য এদের কত আত্মত্যাগ রয়েছে দেখেছো? কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে, কি তুমি কি তুমি কি সত্যি বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী? তুমি কেন এটা জিজ্ঞেস করছো? এই পৃথিবীর দিকে তাকাও, দেখেছো বাতাস কত দূষিত পদার্থ, কত তেজস্ক্রিয় পদার্থ, বাতাসের ওজোন স্তর কেমন করে শেষ হয়ে যাচ্ছে দেখেছো? গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস করেছে দেখেছো? এর এর ছবি কি মানুষ করেছে? হ্যাঁ, কি আশ্চর্য! আমি ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী, অর্থাৎ তারা মানুষকে বুদ্ধিমান ভেবেছিল, কিন্তু তারা দেখছে পৃথিবীর ধ্বংস হওয়ার জন্য একমাত্র মানুষই দায়ী। এরা এক অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে, অর্থাৎ মানুষ একজন আরেকজনের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে, যুদ্ধ করে একজন আরেকজনকে ধ্বংস করে ফেলছে, প্রকৃতিকে এরা দূষিত করে ফেলেছে। প্রকৃতি এরা তার মানে মানুষ প্রকৃতিও দূষণ করছে। ঠিকই বলেছো, প্রাণী দুটি কিছুক্ষণ বেশ মনোযোগ দিয়ে মানুষকে লক্ষ্য করলো, তারপর প্রথম প্রাণীটি বলল, না, মানুষকে নেওয়া ঠিক হবে না, অর্থাৎ তারা মানুষকেও নেবে না। এরা মাত্র 2 মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে, কিন্তু এর মাঝেই শুধু যে নিজের বিপন্ন করেছে তাই নয়, পুরো গ্রহটিকে ধ্বংস করে ফেলার অবস্থা করে ফেলেছে। অর্থাৎ মানুষদের কারণে পৃথিবীর অবস্থা বেহাল। এটি বোঝাতে যাচ্ছে একজন কিউরেটর আর একজন কিউরেটরকে। দ্বিতীয় প্রাণীটি বলল, মহাজাগতিক কাউন্সিল আমাদের কিউরেটরের দায়িত্ব দিয়েছেন। আমাদের খুব চিন্তা ভাবনা করে প্রাণীগুলো বেছে নিতে হবে। এ সুন্দর গ্রহ থেকে এরকম স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী আমরা নিতে পারি না, কিছুতেই নিতে পারি না, তার মানে মানুষকে তারা নেবে না। প্রাণী দুটি কিছুক্ষণ চুপ করে থাকে এবং হঠাৎ করে প্রথম প্রাণীটি আনন্দের ধ্বনি দিয়ে ওঠে। দ্বিতীয় প্রাণীটি অবাক হয়ে বলল, কি হয়েছে? আমি একটি প্রাণী খুঁজে পেয়েছি। এরাও সামাজিক প্রাণী, এরাও দল বেঁধে থাকে, এদের মাঝে শ্রমিক আছে, সৈনিক আছে, বংশ বিস্তারের জন্য চমৎকার একটা পদ্ধতি আছে। দেখো, নিজেদের থাকার জন্য কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে। দ্বিতীয় প্রাণীটি বলল, ঠিকই বলেছ, দেখো এরাও মানুষের মতো চাষাবাদ করতে পারে। মানুষ যেরকম নিজেদের সুবিধার জন্য পশুপালন করতে পারে, এদেরও ঠিক সেরকম ব্যবস্থা রয়েছে। কি সুশৃঙ্খল প্রাণী দেখেছো? শুধু সুশৃঙ্খল নয়, এরা অসম্ভব পরিশ্রমী, গায়ে প্রচণ্ড জোর, নিজের শরীর থেকে 10 গুণ বেশি জিনিস অনায়াসে নিয়ে যেতে পারে। হ্যাঁ, কোনো ঝগড়া বিবাদ নেই, কে কোন কাজ করবে আগে থেকে ঠিক করে রেখেছে। কোনো রকম অভিযোগ নেই যে যে যার দায়িত্ব পালন করে যাচ্ছে। অত্যন্ত সুবিবেচক, আগে থেকে খাবার জমিয়ে রাখছে, আর বিপদে কখনো দিশেহারা হয় না, অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে। মানুষের বয়স মাত্র 2 মিলিয়ন বছর। এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে মানুষের বয়স কত? উত্তর লিখতে হবে 2 মিলিয়ন বছর। তো শুরু করি। মানুষের বয়স মাত্র 2 মিলিয়ন বছর, সেই তুলনায় এরা সেই ডাইনোসর যুগ থেকে প্রকৃতির এতটুকু ক্ষতি করেনি। আমি নিশ্চিত মানুষ
নিজেদের ধ্বংস করে ফেলার পরও এরা বেঁচে থাকবে, পৃথিবী একসময় এরাই নিয়ন্ত্রণ করবে। ঠিকই বলেছ। তাহলে আমরা এই 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 প্রাণীটি নিয়ে যাই। হ্যাঁ, পৃথিবীর এই চমৎকার প্রাণীটি নেওয়াই সবচেয়ে সুবিবেচনার কাজ হবে। দুজন মহাজাগতিক কিউরেটর সৌরজগতের তৃতীয় গ্রহটি থেকে একটি পিঁপড়া তুলে নিয়ে গ্যালাক্সির অন্য গ্রহ নক্ষত্রের রওনা দেয়। অর্থাৎ তারা যে এতক্ষণ গবেষণা করে যে প্রাণীটি নিয়েছে সেটি হচ্ছে কি? পিঁপড়া। দীর্ঘদিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তারা গুরুত্বপূর্ণ প্রাণী সংগ্রহ করছে। এবার শব্দার্থ আর টিকা নিয়ে বলছে। শব্দার্থ আর টিকা সোজা বলছে। মহাজাগতিক অর্থাৎ মহাজগৎ সম্বন্ধীয়, অর্থাৎ পৃথিবীর বাইরে যে অন্যান্য গ্রহ নক্ষত্র আছে, খালি স্থান আছে, সবগুলো নিয়ে কি মহাজগৎ। কিউরেটর অর্থ হচ্ছে জাদুঘর রক্ষক, জাদুঘরের তত্ত্বাবধায়ক তথা পরিচালক। তেজস্ক্রিয় পদার্থ যা থেকে এমন রশ্মির বিকিরণ ঘটে যা অস্বচ্ছ পদার্থের মধ্যে দিয়ে দেখা যায়। অর্থাৎ অস্বচ্ছ কোনো পদার্থের ভেদ করে বেরিয়ে যায়, এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। ওজোন স্তর, বায়ুমণ্ডল, উপরিভাগে ওজোন গ্যাসে সম্পূর্ণ স্তর বিশেষ যা আমাদের সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে। অর্থাৎ আমাদের আকাশের মধ্যে এমন একটি স্তর আছে, ওজোন স্তর যার নাম, যেটির মাধ্যমে সূর্যের আলো বা গরম সরাসরি এসে আমাদের মধ্যে পড়ে না, একটু হালকা হয়ে আসে আমাদের মধ্যে। নিউক্লিয়ার বোমা, পারমাণবিক বোমা। নিউক্লিয়ার বোমা দ্বারা পারমাণবিক বোমা বোঝাচ্ছে। ডাইনোসর, বর্তমানে লুপ্ত প্রাগৈতিহাসিক কালে বৃহদাকার প্রাণী ডাইনোসর। গ্যালাক্সি অর্থাৎ ছায়াপথ। আমার দিকে আমাদের মধ্যে কোনো কমেন্টস আছে কিনা? আশা করছি সবাই বুঝতে পেরেছেন। কোনো কমেন্টস পাচ্ছি না আমরা। এবার পাঠ পরিচিতিতে যাচ্ছি আমরা। জলজ গ্রন্থের অন্তর্গত মহাজাগতিক কিউরেটর গল্পটি মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র তৃতীয় খণ্ড 2002 থেকে সংগৃহীত হয়েছে। জলজ গ্রন্থের অন্তর্গত মহাজাগতিক কিউরেটর, অর্থাৎ মহাজাগতিক কিউরেটর গ্রন্থটি জলজ গ্রন্থের অন্তর্গত। গল্পটি মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র তৃতীয় খণ্ড 2002 থেকে গৃহীত হয়েছে। মহাজাগতিক কিউরেটর বৈজ্ঞানিক কল্পকাহিনী হলেও এতে দেশকালের প্রভাব পুষ্ট মানব কল্যাণকর্মী লেখকের জীবন দৃষ্টির প্রতিফলন ঘটেছে। অন্তত মহাজগৎ থেকে আগত মহাজাগতিক কাউন্সিলের দুজন কিউরেটরের বিভিন্ন প্রজাতির প্রাণীর নমুনা সংগ্রহে সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীতে আগমনের তথ্য দিয়ে গল্পটির সূচনা। পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর নমুনা সংগ্রহ করতে গিয়ে দুজন কিউরেটরের সংলাপ বিনিময়ের মধ্য দিয়ে গল্পটির নাট্যগুণ লাভ করেছে। প্রজাতির যাচাই বাছাইকালে পৃথিবীর নানা প্রাণীর গুণাগুণ কিউরেটরদের সংলাপে উঠে আসে। মানুষ নামক প্রজাতি বিবেচনার ক্ষেত্রে কিউরেটর দুজনের বস্তুনিষ্ঠ আলোচনা, মূলত কল্পকাহিনী লেখকেরও মনের কথা। দুজন কিউরেটর পৃথিবীর দিকে তাকিয়ে বুঝতে পারে মানুষের কারণে হ্রাস ঘটে যাচ্ছে ওজোন স্তরে। মানুষই নির্বিচারে গাছ কেটে ধ্বংস করে চলেছে প্রকৃতির ভারসাম্য। পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে মানুষই নিউক্লিয়ার বোমা ফেলছে একে অন্যের উপর। এই পরিস্থিতিতেও তারা পৃথিবীর বুদ্ধিমান বলে কথিত। মানুষ প্রজাতির নির্বুদ্ধিতায় তারা শঙ্কিত হয়। অবশেষে তারা পরিশ্রমী সুশৃঙ্খল সামাজিক প্রাণী পিঁপড়াকে শনাক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজাতি হিসেবে ডাইনোসরের যুগ থেকে এখনও বেঁচে থাকা সুবিবেচক ও পরোপকারী পিঁপড়াকে তারা পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রাণী বিবেচনায় সংগ্রহ করে নিয়ে যায়। কল্পকাহিনীর রসের সঙ্গে সমাজ, পৃথিবী ও পরিবেশ ও পৃথিবী সম্পর্কে সচেতন লেখকের তীব্র শ্লেষ ও পরিহাসের মিশ্রণ গল্পটিকে বিশিষ্ট করে তুলেছে। তো এই গল্পটির মূল কাহিনী হচ্ছে দুজন কিউরেটর যাদের কাজ হচ্ছে প্রত্যেকটা গ্রহ থেকে গুরুত্বপূর্ণ প্রাণী সংগ্রহ করা। তো তারা এই সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীতে এসেছিল, কিন্তু তার প্রাণী বাছাই করতে করতে মানুষকে পর্যন্ত তারা নিয়েছে একমাত্র প্রাণী পিঁপড়াকে, যেটি আমাদের পরিবেশে কোনো বিরূপ প্রভাব ফেলে না। তো আশা করছি এখানে শেষ করছি আমি। কোনো কমেন্টস পাইনি, আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক বেশি ধন্যবাদ। লাইক দিয়ে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভিউই আমাদের সবচেয়ে বেশি অনুপ্রেরণা। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।